বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে? দূরত্ব বাড়ছে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে? এদিকে তারা পুরাতন সরকার বদল করে নতুন সরকার বসানোর পরিকল্পনা করছে। আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটা আমার জন্য সবচেয়ে লজ্জা। সেনাবাহিনীরা এখানে জান প্রাণ দিয়ে দেশ রক্ষা করার চেষ্টা করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ছাত্রদের সাথে মস্করা হচ্ছে, 3 মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে। চাপটা এটা মাথায় নিয়ে খেলতে হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এটা কি করলো? ডক্টর ইউনূস তাদের কাছ থেকে এটা আশা করে নাই। দর্শক শ্রোতা, এইসব দেখে কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। সার্জিস হাসনাত যেই জায়গায় দেশকে স্বাধীন করেছে, তারা দেশের জন্য অনেক কষ্ট করেছে, আজকে তারা এটা কি করেছে আপনারা সব কিছুই দেখতে পারবেন। ডক্টর ইউনূস কি করেছেন এবং কেন তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে আপনারা সবাই জানেন। ইদানিং কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে উপদেষ্টাদেরকে নিয়ে। অন্যদিকে সমন্বয়করাও রাজপথে নেমেছে। এই নিয়ে সেনাবাহিনীরা কি বলতেছে? সেনাবাহিনীরা কিন্তু অনেক কথা বলতেছে এই সিদ্ধান্তটি হওয়ার পর। আপনারা সব কিছু দেখতে পারবেন সেনাবাহিনীরা কিভাবে দেশ চালাবে, এবং অন্যদিকে এই নিয়ে ডক্টর ইউনূসও কি বলতেছেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হবে। এইগুলা নিয়ে এখন কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন আমাদের দেশটা কিভাবে চলবে। এই যে 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে 4 জন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3 জন, এই 3 জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4 জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট খায়, এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আছিলাম। আমি তো ভাই, তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই, তাইলে হ্যাঁ সেটাই, তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই, আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো আইসা আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো? এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। বিষয়টা বুঝছেন? আমি তো আপনাকে বলতেছি আপনি চলে আসেন, বলছি আমি তো বলি নাই তো, হ্যাঁ আমি তো বলি নাই রে ভাই আপনারে। আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস, আজকে 98 দিন, প্রত্যেক দিন, আজকে 98 দিন না, কালকে 99 দিন, এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না, একই দশা। তার মানে কি ভাই, আপনাদের যে দুঃখ, আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয়, আপনার চোখ কে আর ফিরবে? এটা তো ফিরবে না ভাই। আপনাদের যে আমি তো সেটাই বললাম, যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে? যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে? এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে, যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই। আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন, আমি বলছি আপনাকে, তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই। রিকোয়েস্ট, অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে, ভাই এটা আমি কেন বলবো ভাই? আমি
ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই, এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই, দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন হয় না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি সে কথা বলতেছে, অন্যদিকে সার্জিস হাসনাতকে নিয়েও কথা হয়েছে। এখন কিন্তু আমরা মূল বিষয়টা দেখতে পারবো, সার্জিস হাসনাতের সাথে ডক্টর ইউনূসের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, মূল বিষয়টা কিন্তু আপনারা দেখে যাবেন, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না। এই যে তো বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে যে উপদেষ্টা পরিষদে আমাদের যেই দুইজন কি বলে যে সমন্বয়ক আছেন, তারা অনেকটা সমন্বয়কদের ধাঁচে থাকলেও কোথাও না কোথাও ধাঁচে আছে এখনো, কিন্তু অন্তর্বর্তী সরকারের বাকি যেই উপদেষ্টারা আছেন বা প্রধান উপদেষ্টা আছেন, তিনি কিন্তু প্রথম দিকে সমন্বয়কদের কথায় অনেক কিছু ভাইব্রেশন হতো, কিন্তু এখন বিষয়টাতে একটু দূরত্ব তৈরি হয়েছে, যার কারণে সার্জিস হাসনাতরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, ইভেন অন্যান্য সমন্বয়করাও ক্ষোভ প্রকাশ করছেন। মেইন রিজনটা শুরু হয়েছে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে। এরপর আপনি দেখেন নানান ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হয়েছে, যেগুলোতে অন্তর্বর্তী সরকার একটা শক্ত অবস্থানে আছে। আবার অনলাইন বা সোশ্যাল মিডিয়া কিং বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও আগে যে পরামর্শগুলো দিত প্রথম দিকে কিছুটা অ্যাকসেপ্টেবল হলেও এখন তারা প্রতিনিয়ত নানান ধরনের পরামর্শ দিচ্ছে, কিন্তু যাদেরকে নিয়ে এত সমস্যা তাদেরকেই সরকার আরো বড় বড় জায়গাতে বসাচ্ছে। যেমন ধরেন আলিমা মজুমদার, তাকে নিয়ে আমাদের সমন্বয়কদের মধ্যে কিছুটা মতপার্থক্য ছিল বা সমালোচনা ছিল, অনলাইনেও সমালোচনা ছিল, কিন্তু আজকে তাকে একটা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ধরেন সরকার তাদের মতন কাজ করছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এখানে এই সরকারটাকে যারা পরিচালিত করেন ব্যাকগ্রাউন্ডে অথবা তারা নিজেরাই, সেখানে অনেক কিছুতে এখন অনেক ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। এই মতপার্থক্য তৈরিটার মেইন কারণ বলি, সার্জিস বা হাসনাতরা হচ্ছে আমরা যেমন চা দোকানে বসে যারা সমালোচনা করি তাদের মতন দাবি দেওয়ার জায়গাগুলা, আর অন্তর্বর্তী সরকারের যে জায়গাটা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চেয়ারে আছেন, তিনি বলছিলেন যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা। জি, যখন আপনি চেয়ারে বসবেন আপনার কাছে দাবি দেওয়া, মানুষের চাওয়া পাওয়া এগুলো আসতেই থাকবে। আমরা যখন আগে দেখতাম যে শিক্ষকরা রাস্তায় নামছে, পুলিশ কেন সেখানে যাচ্ছে, জল কামান দিচ্ছে, আরে শেখ হাসিনা কত খারাপ। এখন এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে, তবে পুলিশ শান্ত ভঙ্গিতে থাকলেও অনেক দাবি দেওয়া এগুলো কিন্তু আলোর মুখ দেখছেন, এবং কি নানান ধরনের প্রজ্ঞাপন জারি করে করে বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতেও বসতে দেওয়া হচ্ছে না। তো অ্যাজ এ রেজাল্ট সমন্বয়কদের সাথে সংবিধান সংস্কার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বলেন, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন, এরকম মেজর ইস্যুতে আপনার এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো কেউ কেউ বলছেন যে না, সমন্বয়কদের সব কথা শুনে যদি সরকার চলতে চায় তাহলে সরকার চলতে পারবে না। সমন্বয়করা বি টিম হিসেবে মাঠে কাজ করছে, কিন্তু সরকারকে সরকারের গতিতেই কাজ করতে হবে। তবে এই গতিতে কাজ করতে গেলে আজকে সার্জিস বা হাসনাতদের যে বর্তমান অবস্থান, যতটা সমালোচনা খোলামেলা করছেন যে এক বিভাগ থেকে 13 জন নিছেন, বাকিদের কি অবস্থা, তাহলে আস্তে আস্তে সরকার কি দুর্বল হয়ে যাবে? ডক্টর ইউনূসের সাথে কি আভ্যন্তরীণ দূরত্ব বাড়ছে? ডক্টর ইউনূস কি চাপে আছেন? নানান ধরনের প্রশ্ন আসছে, দেখা যাক কই পর্যন্ত যায়। এই তথ্যটা সম্ভবত সঠিক না। 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যেটা বললেন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করা। মানবাধিকার লঙ্ঘনের বিষয় যেটি বললেন,
আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে না দিই। এবং আমরা আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছেন, বাট এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সো ওই বিষয়টি ভাই দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন হয় না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যেই বিষয়গুলো আমার গুরুত্ব না সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না। ভাই ভাই যদি আমি তো কিছু বলি না আপনাকে, বলছি আমি বলছি, বলেন আমি কি একটা কিছু বলছি? কথা বললে অনেক কথা, আপনি ব্যবস্থা করেন ভাই, সেটাই। আমার একটু সময় দেন, আমি এই কারণে আপনাকে বলিও নাই যে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে উনাকে বলতেছি অপেক্ষা করেন। আপনার রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে, ওনাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, বাট এটা সেনাবাহিনীর টার্গেটেড করে কাউকে মেরেছে এরকম কোনো ঘটনা হয়নি। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করছি। আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি পেয়েছেন, যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা কোথাও আবার অপরাধে লিপ্ত হচ্ছেন, অবশ্যই আমরা এটা এগেইনস্ট ব্যবস্থা নেব। এটা একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল, এটা একটা আইসোলেটেড ঘটনা। পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সো পুলিশ জনগণের অনেক বক্তব্য শুনলাম যে না, তিনি দেশের বাইরে থাকুক, গ্রেপ্তারের জন্য তাকে আপাতত দেশে আনার দরকার নাই, ফাঁসির জন্য দরকার নাই, কারণ এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো সেইখানে শেখ হাসিনা দেশে আসতে যেই প্রেক্ষাপট তৈরি হবে এটাকে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি কারুরই নাই। তো আপাতত তিনি দেশের বাইরে থাকুক, পরবর্তী সময় ইন ফিউচার যদি কোনো স্টেবল রাজনৈতিক দল আসে ক্ষমতায় তারা হয়তো সেটা পারবে, বাট অন্তর্বর্তী সরকার পারবে না। তো আপনার বাংলাদেশের গণঅভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন আপনার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। এক সময়কার প্রধানমন্ত্রী মামলার আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে আমরা চিফ প্রসিকিউটরের অফিস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি। যেহেতু তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে, বাংলাদেশের জুরিকডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেফতার করে
অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, সার্জিস হাসনাত, অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে। সমন্বয়কদের সাথে ডক্টর ইউনূস, অন্যদিকে আবার ডক্টর ইউনূস যে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এই জন্য কিন্তু ডক্টর ইউনূসের উপরে অনেক খেপেছে যে কেন তিনি তাদেরকে নিয়োগ দেন, তারা নাকি আওয়ামী লীগের দালাল। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? ডক্টর ইউনূস, সার্জিস হাসনাত, সেনাবাহিনী, অন্যদিকে নতুন যে উপদেষ্টা 3 জন হয়েছে তাদেরকে নিয়ে বিশেষ করে আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।